তা চিরদিন তো থাকবে না, চিরদিন তো ক্ষমতা থাকবে না। কারণ অঙ্গং গলিতং বলিতং মুন্ডং দন্তং বিহীনং জাতং তুন্ডং করধরিতং কম্পিত সবিতং নন্দং। বলুন না, ওই যে মায়ের সম্মুখে একটা বাচ্চা বসে আছে না, বেলা সবে উদয় হচ্ছে, বলুন মায়েরা, ঠাকুর মা, ঠাকুমা, দাদা, বৌদিরা, বলুন ওরকম বয়স একদিন আপনাদের ছিল না? ছিল তো? ওরকম বয়স ছিল তো? আমার কি ছিল না? আমার তো ছিল। তাহলে বেলা পশ্চিমেতে হেলে যাচ্ছেন, আস্তে আস্তে চলে যাচ্ছেন, চিরদিন থাকবে না। একদিন আমি ছিলাম, ওরম কচি ছিলেন, ওরম কচি একদিন প্রত্যেক মায়েরা বাবারা মায়ের কোলে স্তনপান করেছিলেন, দুগ্ধ খেয়েছিলেন। কিন্তু এখন বেলা উত্তীর্ণ হয়ে পার হয়ে যাচ্ছে। তা জমিদারের ঠিক দিনটি তেমন এসে গেছে মা। অঙ্গাঙ্গে গলিতাং অর্থাৎ সোনার অঙ্গটা গলে গেছে, গলিতাঙ্গে মুন্ডাং অর্থাৎ মাথা রেখে একটা একটা করে থেকে সাদা হয়ে যাচ্ছে। দন্তাঙ্গ বিহীনং একটি একটি করে দন্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে। করধৃতং কম্পিত সবিতং, মান ইজ্জত বলে তার আর কিছু নাই। সজ্জাইতে সজ্জিত হয়ে গেছে। যখনই সজ্জাইতে সজ্জিত হয়ে গেছে, সেই জমিদারের পাশে পদকার লীলার পাশে দাঁড়িয়ে বলে উঠলেন কি? হরি বল, হরি বল, হরি হরি বলে রাধা গোপাল গোবিন্দ হরি বল, হরি বল, হরে হরে বলে রাধা গোপাল গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল রাধা গোপাল গোবিন্দ মাধব বল। হরি বল, হরি বল, হরে হরে বলে রাধা গোপাল গোবিন্দ গিরে ধারে বল। ও মায়ের একতালে, একতালে হাত দেন। হরে বলে রাধা গোপাল গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল রাধা গোপাল গোবিন্দ গিরিধারি বল। এবার গিরিধারি বলে রাধা গিরিধারে বল। গিরিধারি বল রাধা গিরিধারি বল। গিরিধারি বল রাধা গিরিধারি বল। গিরিধারি বলে রাধা গিরিধারি বল। গিরিধারি বলে রাধা গিরিধারি বল। হরি বল, হরি বল, হরি হরি বল রাধা গোপাল গোবিন্দ গিরিধারি বল। হরি বল, হরি বল, হরি হরি বল গোপাল মাধব গোবিন্দ বল। হরি বল। বড় মেয়ে সবিতার কাছে খবরে গেল। আস্তে আস্তে আমার জমিদারের প্রথম মেয়ে, বড় মেয়ে, দুটো মেয়ে, সবিতার নমিতা। তো প্রথম বড় মেয়ে সবিতার কাছে খবরে গেল যে কোথায় বিয়ে দিয়েছে, ওই সোনারপুর গঙ্গা জুয়ারে বিয়ে দিয়েছে। তা বড় মেয়ের কাছে খবর গেছেন, তোর বাবা সজ্জায় সজ্জিত হয়ে গেছে, আর বাঁচবে না, তুই তাড়াতাড়ি একটু তোর বাবাকে দেখে অন্তত আয়। ছোট মেয়ের বিয়ে দিয়েছেন কোথায়, সেই নদীর ওপারে গোসবায়। সেও খবর পেয়ে গেল নমিতা যে তোর বাবা সজ্জায় সজ্জিত হয়ে গেছে, তাড়াতাড়ি যা, একটু চেয়েছি মনে আসা যাকে একটু খাইয়ে আয়। খবর পেয়ে এইবার বড় মেয়ে সবিতা তাড়াতাড়ি করে কি করছেন, দুটো বেদানা, ভালো ভালো লাল লাল টুসটুসে বেদানা কিনে নিয়ে পাগলের মতন ছুটতে ছুটতে বাবা 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 এসে দেখছেন বাবা সজ্জিত।
করছেন, সমন সম্মুখে বসে রয়েছেন, কণ্ঠ ধরে রেখেছেন, নিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কথা বলতে পারছেন না জমিদার। সারা জীবন এসে ওই মিত্রকে যে কখনো ডাকেনি, শত্রুকে দেখেছেন, তাই পরম শত্রু রূপে দেখছেন সেই সমন অর্থাৎ জমের বড় মেয়ে কি করছেন, তাড়াতাড়ি করে বেদানা রস সুন্দর করে খেতে বের করে বাবার গালে দিচ্ছেন। বাবা বাবা বাবা, আমি তোমার বড় মেয়ে সবিতা, এমন জায়গায় বিয়ে দিয়েছো, আমি বড় দুঃখে বাস করি, আমাদের বড় অভাব, তুমি তো জানো আমি খুব একটা আসতে পারি না বাবা, তা কি করব, তোমার দুঃসংবাদ শুনে আমি তোমার কাছে এসেছি। তুমি বড় মেয়ে সবিতার হাতের একটু ফলের রস খেয়ে তুমি অন্তত মরো। বড় মেয়ে রস দিচ্ছেন, বড় মেয়ে রস খেয়ে মরো, এই বলে যখন বাবা অর্থাৎ জমিদারের গালেতে রসটা দিচ্ছে, সেই রসটা এবার কি হচ্ছে জানো, রসটা বেরস হয়ে যাচ্ছে। দিচ্ছেন ভাঁড়ে, দিচ্ছেন মেষ ভাঁড়ে, আর রস চলে যাচ্ছেন বাড়ে। কারণ ভাঁড়েতে আর নেওয়ার মতন ক্ষমতা নাই। বড় মেয়ে সামসে করে নিচ্ছেন ভাঁড়ে, রস চলে যাচ্ছেন বাড়ে। এইবার সমন বলছেন, ওরে তোর সময় হয়ে গেছে, আর তোর রস খেতে হবে না, এইবার তোর রসটাকে বেরস করবো সেই সেখানে কে নিয়ে চল, আর তোর সময় দেওয়া যাবে না বলে যখনই ধরেছেন তাহার কণ্ঠ, এইবার জমিদার বলে উঠে আমাকে এমন ভাবে কণ্ঠ রোধ করছো, আমাকে ধরছো, আমাকে কেমন ভাবে ধরছো, তুমি কে? কে গো আমার অমন করে আর ধরো, তুমি আমার এমন ভাবে কণ্ঠ রোধ করছো, তুমি বলে দাও। জমের দুধ বলে উঠলেন, আমি জমের দুধ, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য বসে রয়েছি, তোকে নিয়ে চলে যাব। যখন এই কথা বলেছেন সেই জমিদার শয্যার উপরে কথা বলতে পারছেন না, কন্ট্রোল করে রেখেছেন, বলছেন আমাকে একটু করে সুযোগ দেবে, ও জমের দুধ আমাকে একটু করে সুযোগ দেবে। আমার সত্য, আমি সারা জীবনে কখনো আমি গোবিন্দ গোবিন্দ বলে ডাকি নাই, কোনোদিন আমি একটু সত্যের বেঁচে দুটো পয়সা ব্যয় করি নাই, তবে শেষের দিনে আমাকে একটু সুযোগ দেবে। আমার পরম বন্ধুকে একটা বার ডেকে নি শেষের দিনে। জমের দুধ ভেসে উঠল, পরম বন্ধু ডাকবি, পরম বন্ধু ঠিক আছে, তোর কথা রাখতে আমি তোকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোর পরম বন্ধুকে আছে তুই তাকে ডেকে নে জন্মের শেষ দিনের মতো। জমিদার বলে উঠলেন, আমি ডাকতে পারবো না, আমি একটু লিখে দেবো, লিখে আমি সেই লেখাটা আমার পরম বন্ধুকে জানাবো। একটু খাতা কলম আমাকে দেবে গো, একটু খাতা কলম আমাকে দাও না গো, আমার পরম বন্ধুর কাছে আমি আমার একটু আবেদন করবো, একটা আমি চিঠি লিখে দেবো আমার পরম বন্ধুর কাছে। জমের দুধ বলে উঠলেন, খাতা কলম তোর জন্য কোথায় পাবো, তবে আছে, তোর জন্য একটা মাটির ভাঁড় এখানে বসানো আছে, এইটা আমি দৈব বলে ভাতটাকে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে ওই তোকে খাতা কলম করে তোর হাতে তুলে দেবো। হরে কৃষ্ণ, লক্ষ্য করবেন মায়েরা, কি বাস্তব সত্য ঘটনা দেখো। দৈব কারণে ভেঙে গেলেন সেই মাটির ভাণ্ডটা, ভেঙে গেলেন। যখনই ভেঙে গেলেন দুটো খোলার কুচি নিয়ে সজ্জায় তো সজ্জিত, হাতেতে চলে গেলেন। যখনই হাতেতে চলে গেলে যখনই চলে গেলেন
এইবারে সেই শয্যার উপরে সজ্জিত হয়ে একটা চিঠি লিখছে। চিঠিটা কি জানে? ওই আমি কেমন কইরা পত্র লিখি বন্ধু বন্ধু তোমার গ্রামে পৌঁছে বিছি আমার নাই জানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা আমি কেমন করে কতই দিয়ে বন্ধু তোমার পায়রা না ঠিকানা বন্ধু তোমার পায়রা না ঠিকানা ছোট্ট ছোট্ট করে মায়েরা অনেক মা বাবা মনে মনে করছেন বাবা কাল থেকে তো গান বাজনা হচ্ছে, এমন ধরনের ভালোবাসার গান তো কেউ এখনো পর্যন্ত হরিবাসরে করেনি, আর শেষের পর্যন্ত তুমি করছো। একটু ভালোবাসার গান তো হরিবাসরে ভালোবাসার গান হয় নাকি? এটা একটা নায়ক নায়িকাকে বলছে, একটা প্রেমিক প্রেমিকাকে বলছে। এ তো আমরা যখন জলের ঘাটেতে যাই আচারওয়ালারা এই গানটাকে বাজিয়ে যায়, তার সাথে আমরা দেখেছি শুনেছি, কিন্তু ভালোবাসার গান। হ্যাঁ মায়েরা, যেটুকু আপনারা শুনেছেন সঠিক শুনেছেন, তবে মাঝখানে একটু গোঁজামিল আছে। সেই গোঁজামিলটা আপনারা বুঝতে পারেননি, সেটা কি জানেন? পায়রা না ঠিকানা এই গানটাকে আচারওয়ালাদের কাছে ক্যাসেট করে দিয়েছিলাম, গানটা ভালোবেসে ফেলেছিল, তাই ক্যাসেট করে দেওয়া হয়েছিল। সেই গানটা ওরা চালিয়ে আচার ব্যবসা করে, কিন্তু গানের পরম তত্ত্বটা দেওয়া হয়নি। সেই তত্ত্বটা অন্তত জেনে নেন, গানটা আপনারা ক্যাসেটের মাধ্যমে শুনেছেন। তাহলে তো কি এটা ভালোবাসার গান নয়, ভালোবাসার নয়, ভালোবাসা। লক্ষ্য করবেন মায়েরা, ভালোবাসা আর ভালোবাসা বোঝা গেল? তাহলে ভালোবাসা নয়, ভালোবাসা। তো জমিদার বাবু সেই ভালোবাসা নয়, ভালোবাসা তাকে রক্ষা করার জন্য সেই পরম বন্ধুর কাছে চিঠি লিখছেন। আরে পরম বন্ধুকে তাই চিঠিটা লিখছেন। বন্ধু আমি কেমন কইরা পত্র লিখি রে বন্ধু
পরম বন্ধুকে কে বিরাজ করছেন পরম বন্ধু রূপে? শ্রীপত্মা পরমাত্মা, ছোট্ট করে না বললে বুঝতে পারবে না, মায়েরা দেখে নেন। বলেছে না, জন জন নবলক্ষানি 10 লক্ষানি পক্ষিণাঙ্কি নিউদ্ধ লক্ষানি 20 লক্ষানি স্থাবর লক্ষ 4 লক্ষানি মানবা, 4 লক্ষবার তোমরা মানব জন্ম পেয়েছ, কিন্তু এই মানব জন্মের মধ্যে কি আছে একবার আমরা কেউ লক্ষ্য করে দেখি নাই, কেউ খুঁজেও দেখি না। ছোট্ট করে ব্যাখ্যা করছি, দেখে নেন। দেহের মধ্যে ষড়চক্র পথের অধিকার, মনন্তরে কহিতেছি শুনো কথা সার, মূলাধারে কুণ্ডলিনী গুহযুদ্ধ স্থানে, অধমুখেতে একে পদ্ম আছেন সেই ধামে, চতুর্দল পদ্ম হয় তার স্বর্ণবর্ণ শান, গুহ দেশেতে নাচে চক্র যথা মূলধর, দ্বিতীয় পদ্মের কথা কহি সুপ্রকাশ, লিঙ্গ মূলে অধিষ্ঠান চক্রের নাকি বিকার, অধমুখে একে পদ্ম 10 শত দল, নবভান্ন জ্যোতি আমাদের প্রত্যেকের নাকি অতি নির্মল, তথায় বিরাজ করে আমার ওই কিশোরী কিশোর, যুগী যোগে রোগী রোগে, যার আছে নাকি সুন্দর ঘর, বাহুতে আগে মথুরা ধাম, জিনিস মায়েরা তবে জেনে নেন। তোমাদের কাজ তোমরা চালিয়ে যাবে, আমার কাজ আমি চালিয়ে যাও, কোনো তাল ভঙ্গ করবে না, খালি মাথা আগুন ধরে যাবে। আমার মা গীতা দান করে গেলেন, গীতা ছোট্ট করে একটা কথা অন্তত জেনে নেন। গীতা সবাইকে গীতা দান করবেন না মায়েরা। কেন? এখানে প্রত্যেক শাস্ত্র এবং গীতায় তিনি যে গীতা বলে গেছে, গীতা কাদের দান করবেন? যাদের মধ্যে গীতার কিছু বস্তু আছে, যারা গীতার অধ্যয়ন বলতে পারবে, আর তিনি দান করবেন তার মধ্যে গীতার অন্তত কিছু বস্তু জানা চাই, তিনি করবেন দান, নইলে মহা অপরাধ। গীতা, গীতা একটা মেয়ে ছেলের নাম, আমার মায়ের নাম যেমন হয় গীতা, আর গীতার নাম হয়েছে গীতা, কারণ গীতার নাম হলো কেন ছোট্ট করে বলছি শোনেন মায়েরা। যেমন বাস্তব জগতে একটা মায়ের সন্তানে যখন প্রকট হয়, অর্থাৎ প্রসব করে, সেই মায়ের তার স্তনপিণ্ডি ধারা দিয়ে দুগ্ধ দিয়ে সেই সন্তানটাকে তিলে 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 তাকে মুখ্য স্থানে পৌঁছে দেয়। তাহলে গীতার 18টি ধাপ আছে, 18টি ধাপ। তাহলে 18টি ধাপ হলো কেন গীতার? না 18 গেলে মুখ্য ধাপে কোনো ব্যক্তি যদি এই 18টি ধাপে যদি পার হয়ে গিয়ে যদি পৃথিবীতে মুখ্য ধারাইতে পৌঁছাতে পারে, গীতা মা তাকে সন্তান ভাবিয়া বলে আশ্রয় দিয়ে দেয়। শুধু তাও নয়, 700 শ্লোকের অমৃত পিচু ধারা, গীতার 700 শ্লোক আছে, এই 700 অমৃত পিচুর ধারা দিয়ে সেই মায়া জগতে প্রপঞ্চময় জীবকে তিনি আজ পরপার করে দিয়ে থাকে আমার এই গীতা। তো মা আমার গীতা দান করেছে, উনি পরকালের জন্য ওনার চিন্তা উনি করে নিয়েছে, আর আমার ভগবানও করে দেবেন। যাই হোক, যে কথাটি বলছিলাম, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24টি তত্ত্ব দিয়ে ভগবান প্রত্যেকের দেহটি করিল গঠন, পঞ্চভূত সহকারী অহংকারে মন, 24টি তত্ত্ব দিয়ে ভগবান দেহটি করিল গঠন, কোন কারিগরে এমন করে কারিগরি, অষ্টদল পদ্ম রাখিলেন সারি সারি, সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্য আত্মা রামেশ্বরের নাকি বৈকুণ্ঠে মণ্ডল, নাভ্যস্থলের নিচের স্থানে একটি আছে সরোবর, প্রত্যেকের আছে। অষ্টদল পদ্ম আছেন তাহার ভিতর, তার মধ্যে নারী আছে 3.5 কোটি, আর 72,000 নারী আছে তার চতুর্দিকে যে আটি, তার মধ্যে শ্রেষ্ঠ নারী হয় 3 জনা, ইড়া, পিঙ্গলা আর সুষমা প্রভৃতি। তাই ভগবান সেই পরমাত্মা সর্বে, তাই আগে জমিদার চিঠি লিখছে,
তোমার পাইলাম না ঠিকানা বন্ধু রে তোমার কোন দেশে হয় থানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা আবে কেমন কইরা পটই গিয়ে বন্ধু তোমার পাইলাম না ঠিকানা তোমার পাইলাম না ঠিকানা সইয়া বলে থাকি সপনে তো আরে দেখি তো আয় সোয়া সামনে স্বপনে তো মায়ে দেখে গো ভগবতী ভারতে আবে কেমন কইরা আমি কেমন কইরা পটই গিয়ে বন্ধু বন্ধু তপস্যে সেই বন্ধু পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা জীবাত্মা পরমাত্মাকে বলছেন জীবাত্মা স্বরূপে আমার অনাদি আদি গোবিন্দ আর পরমাত্মা স্বরূপে আমার শ্রীমতী রাধা রানী তা সেই শ্রীমতী রাধা রানীকে গোবিন্দকে বলছে হইতাম যদি দেশের জ্ঞাতি ওই চরণে হইতাম দাসী আয় জমজে দেশে দেশে ওই চরণে হয়ে দাসী গো হইতাম যদি দেশের জ্ঞাতি ওই চরণে হয়ে দাসী গো আমি কেমন কইরা
চরণে হইতাম দাসে গো সমঝে গেছে গেছে ওই চরণে হয় দাসী গো আমি দাসী হইয়া যাইতামে চলে গো বন্ধু এই আমি শুনতাম না কারোর মানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা আমি কেমন কইরা পত্র লিখি রে বন্ধু তোমার নাম পর্যন্ত জানা বন্ধু তোমার পেলাম না ঠিকানা বন্ধু তোমার পাইলাম না ঠিকানা ও ও বন্ধু রে হরে কৃষ্ণ ভালোবাসা ভালোবাসা করে সর্বজন যে বাসাতে আছে ছায়া জীবন হয়ে যায় পতন ভালোবাসা করেছিলেন কৃষ্ণ বৃন্দাবনে হরে কৃষ্ণ মায়েরা কি কিছু বলছেন ও মা এই যে মা কি কিছু বলছেন নাকি ও রাধে রাধে আমা কি গল্প করছো মেয়ে এসছে না আমি বুঝতে পেরেছি একেবারে মেয়ে জামাই এসছে মেয়ে জামার কি খাওয়া দাওয়া দিতে হবে হরিবাসর ভাঙলে কিছু তো জোগাড় করতে হবে না মাছ মাংস জোগাড় করতে হবে বাস না সেই বাজনা চারি হচ্ছে তা বলুন আপনারা বলবেন তো কেন গো তোমাদের এক কথা বারবার করতে হবে আমি আমার ইয়ামাটা না খোল কোনটা বলুন তো এইটা না ওইটা হ্যাঁ ওই ইয়ামা এইটা এইটা আমি শুনতে পাই না তোমার কি বাজাবে হরে কৃষ্ণ মায়েরা এইবার একটি পালার মধ্যে আমি প্রবেশ করছি পালা শোনাবো পালাটি আমার নায়কের পক্ষ থেকে বলে দিয়েছিল যে বাবা আপনি যখন শেষ বারে আছেন আর তো তোমার পরে দল নাই তবে তুমি গাইবে প্রভাস যোগ্য যখন এগ্রিমেন্ট করেছিলেন নায়ক বাবুরা বলে দিয়েছিলেন আজও তাই বলে দিলেন তো যাই হোক মায়েরা আপনাদের সম্মুখে আমি পরিবেশন করিব
ভগবান কৃষ্ণচন্দ্রের প্রভাস যজ্ঞ। আপনারা জানেন 3021 খ্রিস্টাব্দে পূর্বে শ্রী বৃন্দাবন